এত ঠান্ডা লেগে গেল কি করে? তাহেরা বেগম বললেন, বাচ্চাদের ঠান্ডা লাগা স্বাভাবিক, মায়েদের ভীষণ সতর্ক থাকতে হয়। সেখানে ওর মা ছিল না, ঠান্ডা লেগে যাওয়া অসম্ভব কিছু না। আফতাব শেখ কথা বলে উঠলেন, এবার বললেন, জন্মের পর থেকে ওর শরীর শুকোয়নি তেমন, এখানে এসে শুকিয়েছে, তুমি অস্বীকার করতে পারবে না? আম্বিয়া বেগম বললেন, যা হয়েছে তা নিয়ে কথা বলে আর লাভ আছে? তুই একটু ঘুমাবি আব্বা? আজলান বসা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলল, না, তবে কাজ আছে। আম্বিয়া বেগম তীব্র প্রতিবাদ করে বলল, বউ ঘরদোর সব সাফ করছে আজ, খবরদার কোনো কিছুতে হাত দিবি না আজলান, সবসময় অবাধ্য হোস না। আজলান হাঁ করে চেয়ে রইল। মা বুঝে গেল কি করে? আয়েজা বলল, হ্যাঁ ভাইয়া, আমি আর ভাবি মিলে সব ঝেড়ে ঝুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আফতাব শেখ বললেন, তোমার শরীরের উপর যাতে প্রেশার না পড়ে, সবসময় নিজের মর্জি মাফিক চলা যায় না। আজলান ঘরে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াতে গিয়ে আবার থেমে গিয়ে জারিফকে বলল, আমি না বলা অবধি কোথাও যাবে না। জারিফ মাথা নাড়ল। আয়েজা তার কোলে ডোডোকে দিয়ে বলল, ফুপি কাজে যাই কেমন? ডোডো আঙুল তুলে বলল, আম্মা হা। আয়েজা তার নাক টিপে দিয়ে বলল, আপনার আম্মা কাজ করছে, যাই দেখে আসি। জারিফ বলল, আমাকে কাল চলে যেতে হবে, স্যারকে একটু বুঝিয়ে বলবে? আয়েজা মাথা নেড়ে বলল, আমাকে বলবো? আজদান ঘরে গিয়ে বিছানায় বসলো। ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে। ডোডোর দোলনা, খেলনা, বেবি ওয়াকার, কাপড় চোপড়, ওষুধের বক্স ছাড়া আর কিছুই ঘরে দেখা যাচ্ছে না। এই বাংলোর পেছনটা জঙ্গলের মতো, ঝিঝি পোকার ভারী ডাক কান ঝালাবালা করে দেওয়ার মতো। এখন কোনো ব্যাংকগুলোও যোগ দিয়েছে। জানলাটা বন্ধ, মশার কারণে বোধহয় বন্ধ করে দেয়া হয়েছে। সে উঠে জানলাটা খুলে দিল। দমকা হাওয়া ঢুকে পড়লো ঘরে। আজদান ফোঁস করে একটা ভারী নিঃশ্বাস ফেলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে ঘরে কেউ একজন এমনভাবে এলো যেন মেঝেতে পায়ের ধুলো না পড়ে, এমনভাবে গেল যেন পায়ের শব্দ না হয়। ঠিক এভাবে হাসপাতালের কেবিনেও এমন একজোড়া পা আসা যাওয়া করত, যা আজলান শেখের জানার কথা নয়। রাতের খাবারের বেশিরভাগই ঝাল কম দিয়ে রান্না করা হয়েছে। গত 14 দিন বাংলাতে যেভাবে রান্না করেছে ঠিক সেই নিয়মে। চিংড়ি মাছটা বেশ ঝাল করে রেঁধেছে তিথি, কারণ আজলান চিংড়ি মাছ খায় না। তার মতে চিংড়ি মাছ নয়, পোকা, জলজ অমেরুদণ্ডী প্রাণী। তাছাড়া চিংড়িতে হাজার রকমের অ্যালার্জি, সে ঘৃণা করে চিংড়িকে। তাই তিথির মনে হলো চিংড়িটা সে নিজের মতো রাঁধতে পারবে। বাকি সব রান্না শায়লা রেঁধেছে। তিথি এটা ওটা বাড়িয়ে দিয়েছে। আজলান তেল মশলা বেশি খেতে পছন্দ করে না, আগেও কম খেত, এখন আরো কম। অপরদিকে তিথির পছন্দ তেল চটচটে মাছ মাংস। মাছ মাংসের উপর তেল না ভাসলে, লাল মরিচ আর পেঁয়াজ মশলায় মাখা ছোলা ছোলা না হলে খাবার তার মুখে রোচে না। আম্বিয়া বেগম আগে এমন খেতেন, ছেলের জন্য পছন্দ বদলে ফেলেছিলেন। এখন তিথি রান্না করলে তা বেশ আরামে খান। যদিও তিথির রান্না খুব কম খাওয়া হয়েছে, কিন্তু গত 14 দিনই তিথি রেঁধেছে। তাহলে শায়লার কথা মতো আর হাসপাতালে খাবার নিয়ে গেছে। বেশ ঘন করে ডাল, পেঁপে ভাজি অথবা মসুর ডাল আর লাউ তরকারি, পটল কিংবা বরবটি ভাজা, ডিম, এসব। মাছ মাংস একদম ছুঁয়েও দেখেনি আজলান। মাংস খাওয়ার বারণ ছিল। খাওয়ার ফাঁকে আফতাব শেখ আর জাফর আহমেদ চিংড়ি রান্নার বেশ প্রশংসা করলেন। তিথি আম্বিয়া বেগমের আর তাহেরা বেগমকে মাছ মাংস তুলে দিচ্ছিল। তখনই জাফর আহমেদ বললেন, শাইলা, আজ সব রান্না দারুণ মজার হয়েছে। চিংড়িটা 10-এ 11। আজলান শেখ, আপনি এটা মিস করে গিয়েছেন, একবার খেয়ে দেখুন। দেব? আরে কিচ্ছু হবে না, একবার খেয়ে দেখুন। চিংড়ি মাছ আবার মিসটাই নাকি কেউ? তিথির ইশারায় শায়লা বাটি সরিয়ে নিয়ে বলল, এটা ম্যাডাম রেঁধেছেন স্যার, আমি নই। বাড়িতে শেষ কয়েকটা চিংড়ি ছিল, সেগুলো তাহেরা বেগমের পাতে দিয়ে বাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেল তিথি। আয়েজা চুপচাপ খেতে খেতে মায়ের চোখ বরাবর তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আজলান খেতে খেতে জারিফকে বলল, তুমি কাল ওদেরকে নিয়ে চলে যাচ্ছ? আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বললেন, তুই যাবি না? যাব, এখন না, কাজ আছে, আমাকে হেডকোয়ার্টারে যেতে হবে একটু। জাফর আহমেদ বললেন, আমি সামলে নেব, তুমি আগে বাড়ি যাও, যদি না যাও তাহলে সবাই এখানে থাকো। আজলান আর কিছু বলল না। তিথি ডোডোকে নিয়ে ফিরে এলো। বাসনের এক কোণে 1 চামচ ভাত নিয়ে চিংড়ির ঝোল নিয়ে মেখে ডোডোকে হাঁটতে হাঁটতে খাইয়ে দিতে লাগলো। ডোডো ঝাল খেতে ঠোঁট দুটো লম্বা করে উ বলল। তিথি গাল চেপে চুমুক খেয়ে বলল, মজা। ডোডো মাথা ঝাঁকালো। জাফর আহমেদ বলল, ছেলেও মাথা ঝাঁকিয়ে মায়ের প্রশংসা করছে। আম্বিয়া বেগম বললেন, বেশি ঝাল দিস না বউ, ওর পেট খারাপ করবে। আয়েজা বলল, পাতলা খাবার খেলে ওর পেট খারাপ হয় আম্মা, ঝাল খেলে ঠিকই থাকে। ডোডো তিথির কোল থেকে খানিকটা নিচে ঝুঁকে গলা কাত করে চুপচাপ খেতে থাকা আজলানকে ডেকে বলল, পাপ্পা হা।
আজলান সবেমাত্র পানির গ্লাস ধরেছিল মুখের কাছে। ডোডোর এমন ডাক শুনে তার কাশি উঠে গেল তখনই। আম্বিয়া বেগম চেয়ার ছেড়ে ছেলের কাছে ছুটে এসে বুকে পিঠে মাথায় মালিশ করে দিতে দিতে আয়াজকে বলল, পানি দে, এখন কি হবে রে? আজলান কাশতে কাশতে দাঁড়িয়ে পড়ল। তার খাওয়া এমনিতেই শেষ হয়ে এসেছিল। দুর্দান্ত একটি কাশির ধামক ফুসফুস বেয়ে উপরে উঠে আসছে ধীরে ধীরে। সে দ্রুত বেগে হেঁটে ঘরে চলে গেল। ঘরে এসে নিজের ওষুধপত্র খুঁজতে গিয়ে একের পর এক সব ড্রয়ার ধূপধাপ টেনে খুলল। বিছানার বালিশ চাদর তুলে ফেললো। টেবিলের ড্রয়ারটা চেক করলো। ওষুধের বক্সটা কোথায় রেখেছে মাথায় আসছে না। কোথায়? কাশির ধমকটা বুকে এসে আটকে গেছে। উতলে উতলে উঠছে কাশির বেগ। শ্বাস ছাড়তে কষ্ট হলো। কাশির চোটে চোখে পানি চলে এলো। গলার দুপাশে শিরা ক্রমাগত ওঠানামা করতে লাগলো। লাংসে বুলেটের আঘাত লাগায় তা এখন অনেকটা দুর্বল। ডাক্তার নিয়মিত নেবুলাইজার অথবা ইনহেলার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কিছুতেই বুকে চাপ সৃষ্টি করা যাবে না। ইনহেলারটা কোথাও খুঁজে পাচ্ছে না সে। কাউকে ডাকার মতোই অবস্থাও নেই। টেবিলের উপরে হাতে ঝপাত করে এক গাদা ওষুধ পড়ে গেল। হাঁটু ভেঙে বসে ওষুধগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে গলা চেপে ধরল সে। চোখ দুটো প্রায় ঝাপসা হয়ে আসছে। ডোডোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল তিথি, কিন্তু সে ঘুমাবে না এখন। তিথি তার মাথা বুকে রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর সে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আছে। তিথি বলল, ঘুম কবে আসবে? আমার অনেক কাজ ডোডো। ডোডো হা করে চেয়ে রইল। তিথিটাকে বুকে জড়িয়ে ধরে দুগালে আদর করতে করতে ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ঘরের ভেতর সমস্ত জিনিস এলোমেলো পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ঘরে পা রাখলো। তখনই আজলানকে পাগলের মতো ওষুধ হাঁটাতে দেখে ডোডোকে মেঝেতে নামিয়ে দিয়ে ছুটে গিয়ে ইনহেলারটা খুঁজে আজলানের ঠোঁটের ফাঁকে গুজে দিল। দু ঠোঁটে ইনহেলার চেপে ধরে শ্বাসকষ্টকে দমিয়ে রাখার চেষ্টায় রত হলো আজলান। ডোডো হামাগুড়ি দিয়ে আজলানের সামনে এসে বসে বাবার মুখের দিকে চেয়ে রইল। তিথি তাকে বুকে টেনে নিয়ে আজলানের দিকে চেয়ে রইল। আজলান একটু স্বাভাবিক হয়ে আসতেই তিথি ডোডোকে নিয়ে উঠে যাওয়ার সময় আজলান বলল, ডোডো সামনে বসো। তিথি ডোডোকে তার সামনে বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। পায়ে জোর দিয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আজলান। পাশে ডোডোকে শুয়ে দিল। ধীরে ধীরে শ্বাস প্রক্রিয়া চলছে তার। ডোডো তার হাতে থাকা ইনহেলারটা কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো তার গায়ের উপর। আজলান বলল, মহা মুশকিল তো। তিথি এসে একটানে কোলে নিয়ে নিল ডোডোকে। হাত দুটো চেপে ধরে গালে আলতো করে চর বসিয়ে পড়ল। ঘুমা, খুব মারবো ডোডো। ডোডো ঠোঁট টানল। তিথি তাকে বুকে চেপে ধরে বিছানায় এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ওষুধ খেয়ে কড়া আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আজলানও ধীরে সুস্থে শুয়ে পড়ল। বিছানার মধ্যে দুহাত জায়গা এমনি এমনি খালি পড়ে রইল। জারিফ চলে যেতে চাচ্ছিল। আজলান তাই আম্বিয়া বেগমকে বলল, তোমরাও ওর সাথে চলে যাও, আমি কাল পরশু যাব। তোর শরীর সুস্থ না, আমরা এভাবে যাব না। কখন কি ঘটে যায়? কিছু হবে না, চিন্তা করার দরকার নেই। তাহলে বউ থাকুক। কাউকে দরকার নেই। আফতাব শেখ বললেন। ডোডোর মা কি শেখ বাড়িতে যাবে? আজলান ভ্রুকুটি করে ওনার দিকে চাইলেন। আফতাব শেখ গলা ছেড়ে কেসে বললেন, যেহেতু আমার পর তুমি ওই বাড়ির উত্তরসূরি, মনে হলো তোমার পারমিশন দরকার। আম্বিয়া বেগম বললেন, ওকে না খোঁচালে তো আমার ভালো লাগে না। না? আফতাব শেখ হাসলেন, বললেন, খোঁচাখুচিও মাঝে মধ্যে ভালো কিছু বয়ে আনে। কি বলো আজলান শেখ? যার ইচ্ছা সে থাকবে, ইচ্ছা না হলে বেরিয়ে যাবে। আফতাব শেখ হেসে বললেন, তো তার ইচ্ছে হচ্ছে সে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠবে, তাহলে উঠুক। আজলান গলায় জোর দিয়ে বলল, না, কারো কোথাও যাওয়ার দরকার নেই, এই বাংলোয় থাকবে। জারিফ, তুমি সাবধানে যেও, গিয়ে আমাকে ফোন করবে। জারিফ খুশি মনে বলল, থ্যাঙ্কস স্যার। সে চলে যেতে উদ্যত হতে আফতাব শেখ বললেন, আজ আর বিয়ের সময় মতো চলে এসো। তোমার স্যার ভালো পাত্র দেখে বোনকে বিয়ে দেবে। এবার আমি শুধু চুপচাপ দেখবো, নো ইন্টারফিয়ারেন্স। আম্বিয়া বেগম দাঁতে দাঁত পেশলেন। আজলান বলল, মাঝে মধ্যে অবাক লাগে আপনার সন্তান হয়ে আমি এত ভালো হলাম কি করে। আফতাব শেখ হো হো করে হেসে উঠলেন। জারিফও হাসলো। আরো কয়েকটা দিন কেটে গেছে বাংলোয়। পুরো বাংলো আর বাংলো ভর্তি মানুষ একদিকে, তিথি আর তার বাচ্চা অন্যদিকে। মা ছেলের হাসাহাসি পাগলামি দেখে সবার মন ভালো না হয়ে যাবে কোথায়। ডোডো দ্রুত হামাগুড়ি দিতে জানে। তিথির পিছু পিছু এমন দ্রুত হামাগুড়ি দিয়ে ছুটে পাগলা ষাঁড়কেও হার মানাবে। তারপর ধরতে পারলে খামচি দিয়ে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাবে। তিথি পাগলা ডাকলে মাথায় ঝুঁকে খেপা ষাঁড়ের মতো তাকাবে। তিথি হেসে খুন। ঘরের দরজার ওপাশে, জানালার ওপারে আর পর্দার আড়ালে দাঁড়িয়ে আজলান শেখ মা ছেলেকে চুপচাপ পর্যবেক্ষণ করে যায়। তাকে দেখা মাত্রই মা ছেলে এমন সাধু সন্ন্যাসী হয়ে যায় যা পৃথিবীর অষ্টম আশ্চর্যকেও হার মানাবে। বিদায় বেলা ঘনিয়ে আসতে জাফর আহমেদ বললেন, আইচার বিয়েতে আমরা দাওয়াত না দিলেও চাচ্ছি। আর হ্যাঁ, ওদের বিয়ের পর আবারও এই বাংলোয় দাওয়াত। বৌমার কিন্তু বেশ লেগেছে এই বাংলোয় থাকতে, তাই না বৌমা?
তিথি মাথা দুলিয়ে সম্মতি জানালো। আজলান বলল, সে দেখা যাবে। দেখা যাবে টাবে পরে। বৌমা, তোমাকে বলছি, যখনই মন খারাপ হবে এই মশামাছির আঁকড়ায় চলে আসবে। মশামাছিগুলোকেও কিন্তু তখন বন্ধুর মতো লাগবে। তোমার জন্য সব সময় এই বাংলো খোলা। আপনারা কিন্তু আগে ভাগে চলে যাবেন। মা, তুমি কিছু বলো আন্টিকে। তাহেরা বেগম বললেন, বাড়ির বউ দাওয়াত দিয়েছে, এতেই হয়েছে, ওনাকে আর বলতে হবে না, আমরা যাব। কিন্তু ডোডো বাবু চলে যাচ্ছে দেখে ভীষণ মন খারাপ হচ্ছে। ডোডো আইজার কোলে বসে চুপচাপ সবাইকে দেখে যাচ্ছে, যেন মনোযোগ দিয়ে সবার কথা শুনছে সে। তাহেরা বেগম তাকে কোলে নিয়ে নিল। ডোডো ওনার কোলে বসে ডাকলো, দাদা। সবাই হাসলো। তাহেরা বেগম তার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, দেখেছ, আরো মায়ায় ফেলছে দাদা ডেকে। আবার এসো দাদু ভাই, তোমরা মা ছেলেকে রেখে দিতে ইচ্ছে করছে আমার। তাহেরা বেগম আর জাফর আহমদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে বসলো। শায়লাকে তার পারিশ্রমিক দিয়ে দিয়েছে আজলান। শেখ বাড়িতে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যে রমলা চাচি এসে হাজির, সাথে মিষ্টি নিয়ে এসেছেন। ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তিথিকে দেখে বুকে টেনে নিয়ে বলল, আমার মায়ার বিয়ায় তোমরা থাকবা? আমার ডোডো ভাইও যাবে? তুমি আসছো শুনে চলে আইছি। বলছিলাম কি, তোমার জামাই এখন সুস্থ হয়েছে তো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি কেমনে কইতাম? তুমি যাওয়ার পর আমি তারে কত কথা শুনাইছি জানো। জীবনও তার সামনে দাঁড়ানোর কথা বলছিলাম আমি। সেই দিন গায়ে মনে হয় ভূত ভর করছিল। কথা শুনায় মুখ ঝামটা দিয়ে চইলে গেছি। বলছি আর জীবনও আসম নাই বাড়িতে। তুমি কি তার লগে কথা কও না? কথা থাকলেই তো বলবো। রমলা চাচি ভুরু কুচকে চেয়ে রইল, বলল, আইসে, পরে কথা বলবো নে। যাও, বাচ্চা নিয়ে ঘরে যাও। তিথি সোফায় বসে থেকে জবাব দিল, এখন ঘরে যাওয়া মানা, পরিষ্কার করছে, অনেক ধুলো জমে আছে। রমলা চাচি মুখ বেঁকিয়ে বললেন, তোমার জামাইটা একটা বদ্ধ পাগল, বুঝলা বউ? মাথা খারাপ ছেলে। মানুষ এত জার্নি করে বাড়িতে এসে একটু আরাম করে, আর তোমার জামাই করতেছে ঘর পরিষ্কার। তিথি বোরকাটা খুলে কোলের উপর নিয়ে চুপ করে বসে রইল। আজলান কাশতে কাশতে এলো, ডোডোর উদ্দেশ্যে বলল, ডোডো ঘরে আসতে পারো এবার। ডোডো মিষ্টি খাচ্ছে বসে বসে। বাবার কথা শুনে চোখ তুলে চাইলো, হাতের মিষ্টি বাড়িয়ে দিল বাবার দিকে। তিথি তাকে কোলে নিয়ে ঘরে চলে যেতে যেতে বলল, মানুষ কি পাগল হয়েছে যে তোর লালা খাবে? পাগল তো আমি। ডোডো হা করে চেয়ে রইল মায়ের মুখের দিকে। তিথি অবাক, আজকাল হা করে মুখের দিকে তাকিয়ে থেকে কথা শুনে সে কি বুঝে আল্লাহ জানে। আজলান টি টেবিলে মিষ্টির কার্টুন দেখে বলল, মা, মিষ্টি কে এনেছে? রমলা চাচি এসে বলল, আমি আনছি বাবু, ওই আমার রুম্পার বিয়ে ঠিক হয়েছে তো তাই। আজলানের ভুরু কুচকে গেল। রমলা চাচি অপ্রতিভ হেসে বলল, মিষ্টি খাইবে এখন নাকি গোসল কইরা খাইবে? আজলান কেসে বলল, ছেলে কি করে ভালো করে জেনে শুনে দিচ্ছ তো? রমলা চাচি ভরকে গেলেন, আবার রুম্পার বিয়ে ভেঙে দিবে না তো? আমতা আমতা করে বললেন, পোলা ভালা, পাইপ ফিল্টারের কাজ করে, পয়সা কামাই ভালোই। পয়সা তো এখন ভিক্ষুকও কামায়। ছেলের আকপিচ কোনো ভালো মন্দের রেকর্ড আছে কিনা দেখেছ? বিয়ে একবারই হয়। রমলা চাচি হেসে বললেন, না না না, ছেলে বড় ভালো। রুম্পারও পছন্দ করছে স্কুলে যাওয়ার সময়। ওর বয়স 18 হয়েছে? হ হয়েছে, 19-এ পড়ছে। বিয়াতে তুমি যাইবা না? যাব। ছেলে কি কি নিচ্ছে? তেমন কিছু না, 2 পদ ফার্নিচার আর 400 বোরাতি। আশেপাশে মায়েদের বিয়া দিতে আরো বেশি খরচা লাগে, সেইখানে রুম্পার জামাই তেমন কিছুই নিতেছে না। টাকা পয়সা জোগাড় হয়েছে? হয়েছে, 1,2 খানে। আমার মামাতো ভাই ফুপাতো ভাইরা দিছে সামর্থ্য অনুযায়ী। কোনো মতে হাত তুলে দিতে পারলেই হইল। রুম্পার বাবা ভাই কেউ নাই সেটা জেনেও এত কিছু দাবি করলো কেন? রমলা চাচি ভরকে গেল। আম্বিয়া বেগম এসে বলল, এ রমু, রুম্পার বিয়েতে কি চাস তুই? রমলা চাচি একটু জিরিয়ে বাসলেন, সাহস করে বললেন, একটা পালঙ্ক আর একটা ওয়াল শোকেস চাইছে ভাবি। ওয়াল শোকেসটা দিলেই হইব। আচ্ছা, ওটা আজলান দিবে। তোর বড় বাবুর কাছ থেকে কিছু চাস? দিবে।
না 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 বড়বাবু, দোয়া করে দিলেই হইব। ওদের আক্কেল দেখে আমার আক্কেল গুরুম অবস্থা। স্বচক্ষে দেখছে চাচি একা মেয়েটাকে মানুষ করেছে, তারপরও এত দাবি দেওয়া। আম্বিয়া বেগম ধমক দিয়ে বললেন, এর চাইতে আরো বেশি নয়। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আজকাল যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে নাকি? সবাই তোর মতন আইন বোঝে না। ও যা চাইছে তা দিয়ে দে, মেয়েটা সুখে থাকলেই হলো। আজলান মাথা দুলিয়ে ঘরে যেতে যেতে ভাবল, একজন না আইন বানাতে পারে না ভঙ্গ করতে পারে। মানুষের কবে যে সুবুদ্ধি হবে। বাংলায় 2টো শাড়ি পরে কাটিয়েছে তিথি। সুটকেসটা তাদের বাড়িতে, সব কাপড় চোপড় সেখানে। পুরো ঘরে ডোডো জিনিসপত্রে ভরা, অথচ তার কাপড় চোপড় খুঁজলে আর পাওয়া যাচ্ছে না। যেগুলো দামি শাড়ি সেগুলো আজলান শেখের কাবার্ডে। ওই কাবার্ডে বিয়ের পর থেকে হাতও দেয়নি তিথি। আম্বিয়া বেগম এসে বললেন, তোর ভাইকে বল সুটকেসটা যাতে দিয়ে যায়। তিথি বলল, না না না, আমি গিয়ে নিয়ে আসবো, ওর এসএসসি পরীক্ষা চলছে। তুই আবার কখন যাবি? এখন আর কোথাও যাস না? একেবারের জন্য যাচ্ছি না, আমার আর যাওয়ার জায়গা আছে। আমি তোর ড্রাইভার কাকাকে বলবো ও যাতে নিয়ে আসে। তোর মাকে বলে রাখিস। তুমি ভয় পাচ্ছ? পাচ্ছি, কারণ ও যদি অন্য কিছু মনে করে। ছেলে তো আমার, তাই আমি বুঝি কোন সময় কোন কাজ করাটা ঠিক হবে না। তুই এখন বাপের বাড়ি উঠলে ও মনে করবে তুই ওর ওপর জেদ দেখাচ্ছিস, আর অশান্তি ভালো লাগে না বউ। আচ্ছা কাকাকে পাঠাও। আম্বিয়া বেগম খুশি হলেন, বললেন, আচ্ছা। তিথি ডোডোর হাতটা ধুয়ে দিল বেসিনের পানি ছেড়ে, মুখটা মুছে দিল, তারপর গালে ঠোঁট চেপে বলল, এবার ঘুমা ডোডো, ঘুম ঘুম। ডোডো চোখ বন্ধ করলো মিছিমিছি। তিথি হেসে উঠে বলল, অভিনয়টা ভালো জানে পাজি ছেলে। ডোডো খিলখিলিয়ে হেসে উঠল। তিথি তার গালে গাল চেপে ধরে ঘর থেকে বেরিয়ে গেল। বাবা ছেলে অনেকক্ষণ ধরে কথা বলছে। আফতাব শেখ কথা বললেন কম, খোঁচা মারলেন বেশি। আম্বিয়া বেগম তামাশা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজলান যদি বলে, আপনার মেয়ের বিয়ে নিয়ে কি ভাবছেন, তিনি উত্তরে দেন, সে আমার মেয়ে কম, তোমার বোন বেশি। যাকে পছন্দ করেছে সে আমার পরিচিত কম, কিন্তু তোমার পরিচিত বেশি। তাই সব সিদ্ধান্ত তোমার, আমি শুধু পায়ের উপর পা তুলে দেখব। আজলান চুপ করে রইল ওনার এমন উত্তর শুনে। তারপর কিছুক্ষণ ভাবুক হয়ে রইল, পরে জিজ্ঞেস করলো, ওর আগে পরে চাকরি হয়ে যাবে, আপাতত বউ পালার মতো পয়সা কামাচ্ছে। সো দেরি করছেন কেন? মেয়েকে পাত্রস্থ করুন, আপনার পেছনে আমি আছি। কি বলেন? আমার পেছনে থেকে লাভ নেই, আমার সামনে থাকো। আমি বরঞ্চ তোমার পেছনে থাকি। আপনি মুরব্বী মানুষ, আপনাকে পেছনে রাখলে বেয়াদবি হয়ে যায় না? আফতাব শেখ হো করে হেসে বললেন, তোমার সুবুদ্ধির উদয় হয়েছে দেখে আমি বড়ই সন্তুষ্ট। ওকে, তাহলে আমি উঠি, আপনি যাবতীয় ব্যবস্থা করে ফেলুন। মা, তুমি কি কোনো যৌতুক দিচ্ছ তোমার মেয়ের জামাইকে? আম্বিয়া বেগম হতচ্ছাড়ির মতো চেয়ে রইলেন। কোনো কথা টেনে খোঁচা মারছে ছেলেটা, দেখেছ? পুরো বাপের মতো হয়েছে বজ্জাত ছেলে। আফতাব শেখ বললেন, যৌতুকে এই বাড়িটা লিখে দিব ভাবছি। গুড ডিসিশন, জারিফকে জানিয়ে দিচ্ছি। সে আর যাই হোক, একটা চমৎকার মহৎ প্রাণ শ্বশুর পেতে চলেছে। আফতাব সাহেব হেসে উঠল উচ্চস্বরে। তিথি আর আয়জা পাশাপাশি দাঁড়িয়েছিল। তিথি আয়জাকে কনই দিয়ে কুত্তা মেরে বলল, ফাইনালি? আয়জা চুপ করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, মন খারাপ কেন? কত কিছু হয়ে গেল আমার জন্য। ঝড়টা ডোডো আর তোমার উপর দিয়ে গেল, ভাইয়ার ওপরও কত বড় বিপদ গেল। ওসব কথা বাদ দাও, তোমার উপর আমার কোনো রাগ নেই। কারণ তুমি রাগ করতে জানো না ভাবি। তাহলে তো আরো ভালো, আমার দিক থেকে সব পরিষ্কার। এতদিন ভাইয়ের সেবা করেছো, মনে হয় না সে তোমার উপর রেগে আছে। ওটা বোন হিসেবে করেছি। ভাই অসুস্থ থাকলে কোনো বোন চুপ করে বসে থাকতে পারবে? কিন্তু এত কিছু হয়ে গেল সব আমার জন্য। তোমাকে একটা বুদ্ধি দেই, শোনো। আয়জা তার বুদ্ধি কান পেতে শুনল। আজলান হাতের মুঠো বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক কদম হেঁটে বড়সড় শ্বাস ফেলছে আর নিচ্ছে। সে কতটুকু সুস্থ হয়েছে তা হয়তো নিজের ভেতর অনুধাবন করার চেষ্টা করে। আয়জা পা টিপে টিপে ঘরে এসে দাঁড়িয়ে থাকলো। আজলান তাকে পরখ করে ভুরু কুচকে ফেললো, বলল, কোনো সমস্যা? আয়জা চুপ করে রইল। আজলান বলল, কি বলতে এসেছিস বলে চলে যা। তুমি আমার উপর রেগে আছো? আজলান ভুরুগুলো আরো কুচকে এলো, বলল, এত নাটক করে কথা বলা কে শিখিয়েছে? আয়জা ভড়কে গিয়ে বলল, কেউ না, আমার মনে হলো তাই বলছি। মনে হলেই সব বলতে হবে কেন? আয়জা আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল জিপ কেটে। তিথিকে গিয়ে বলল, তুমি জিও ভাবি, কিভাবে এর সাথে বাকি জীবনটা কাটাবে আমি ভেবেই মরছি। তেরা জবাব দিয়েছে?
হ্যাঁ, আমি ভয়ে পালিয়ে এসেছি। পুরো ইমোশনলেস মানুষ ভাইয়াটা। আমার ভাই কি করে এমন হলো বুঝি না। আচ্ছা ওসব বাদ, তোমাকে তো দাঁড়িয়ে বিয়ে দিচ্ছে নাকি? আর চিন্তা কিসের? যাও ফুর্তি করো তোমার ভাইপোকে নিয়ে। আয়েজা ডোডোকে ছো মেরে কোলে নিয়ে ফেলে বলল। আব্বা, তোমার পাপ্পা কিরকম করে হাঁটে বলো তো? ডোডো উ করে কাঁসার মতো অভিনয় করলো। তিথি অবাক। আয়েজা হেসে উঠে ডোডোর গালে গাল চেপে ধরে আদর করতে করতে বলল, আম্মাকে জিভ দেখাও। ডোডো জিব্বা বের করে দেখালো। তিথি হা করে চেয়ে রইল, কপাল চাপড়ে বলল, তোর সভ্য বাপ বলবে এসব আমি শিখিয়েছি। আয়েজার বিয়ের কথাবার্তা এক বৈঠকে সেরে নিয়েছে আজলান। সে অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। জারিফের বাবার গ্রামের বাড়িতে বাড়িঘর আছে। ওনারা বংশধর মানুষ, কিন্তু অভাবের তাড়নায় চাকরি খুঁজতে গিয়ে শহরে ওঠার পর আর গ্রামে ফিরতে পারেননি। বড় ছেলেকে উচ্চশিক্ষিত করিয়েছেন, ছোট ছেলেটা এখনো নবম শ্রেণীতে পড়ছে। তিনি এখন একটা কাপড়ের কারখানায় কর্মচারী হিসেবে কাজ করেন। বেশ আত্মনির্ভরশীল মানুষ। আজলানের কথা তিনি আগে জারিফের মুখে শুনলেও দেখা হয়েছে এই প্রথম। তিনিও সোজাসাপটা কথায় বিশ্বাসী। দেনা পাওনা কথা উঠলে বলে দিলেন, আমি এর আগেও আপনার আব্বাকে বলেছি বিয়েটা ঘরোয়াভাবে হবে। আমার ছেলের এখনো ধরাবাঁধা চাকরি বাকরি নেই, তাই আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। যদি আল্লাহ কখনো তৌফিক দান করেন তাহলে ও একটা অলিমার ব্যবস্থা করবে। লোক দেখায় কোনো কিছু দিতেও হবে না আপনাদের মেয়েকে। আমার ঘরে মেয়ে নেই ঠিকই, কিন্তু একটা মেয়ের জন্য যা যা আসবাবপত্র লাগে সব আছে। যা নেই তা ধীরে ধীরে ওরা জুড়িয়ে নেবে। আপনাদের যদি তাতে অস্বস্তি থাকে কিংবা আপনার মেয়ের ঘর সাজানোর জন্য কিছু দিতে চান, তা আপনাদের মেয়ের সাথে পরামর্শ করে তারপরে দেবেন। আগে সে ঘরে উঠুক। আমার মনে হয় না তার বাবার কাছে তার কোনো কিছু চাইতে হতে পারে। আজলান চুপ করে শুনল। জায়গির হোসেনের কথায় সে মোটামুটি সন্তুষ্ট। বলল, আমার বাবা ওনার মেয়েকে কিছু না দিয়ে বিয়ে দেবেন বলে মনে হয় না। সে যাই হোক, সেটা ওনার ব্যাপার। উনি ওনার মেয়ের ঘর সাজিয়ে দিতে চাইলে দিক, আমাদের মধ্যে কথা হবে শুধু বিয়ে নিয়ে। আমি আমার নিকটাত্মীয়দের জানাবো, আপনিও আপনার নিকটাত্মীয়দের জানাবেন। মেয়েকে আপনারা কি দেবেন তা ফয়সালা করে নেবেন নিজেরাই। সময়টা আগামী সপ্তাহের দিকে ফেললে ভালো হয়, কারণ তার পরের সপ্তাহ থেকে আমি ডিউটিতে জয়েন করব। ব্যস্ত হয়ে যাব। এখন ধীরে সুস্থে সবটা সামলে নিতে পারবো। জায়গির হোসেন বললেন, তাহলে সেটাই কথা থাকলো। বিয়ের ধুমধাম শুরু হতে না হতেই বাড়িটা মেহমানে ভর্তি হয়ে গেল। আজলানের ফুফু, খালা, মামিরা এসে পড়েছে। এর আগে ডোডোর আকিকা এসেছিল সবাই, কিন্তু মেজো ফুফু আসেনি। এবার তিনি এসেছেন, সাথে মেয়েকেও নিয়ে এসেছেন। মেয়েটা কোথাও যায় না তেমন। ঘরের মধ্যে বেশি দিন বন্দী হয়ে থাকতে কার ভালো লাগে। হেনা আপাকে দেখে আয়জা তেমন খুশি না হলেও ভাই আর প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিল সে। একসময় হেনা আপা তাদের বাড়িতে থাকতো, তখন দাদিমা বেঁচে ছিল। 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিল এই বাড়িতে থেকে। ভাইয়া তাকে আর হেনা আপাকে পড়াতো। হেনা আপা ভাইয়ার জন্য পাগল ছিল। ভয় পেত সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে, কিন্তু পাগলামে শেষ ছিল না। এমনকি তাদের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও ঠিকঠাক হয়ে গিয়েছিল। ভাইয়ারও কোনো আপত্তি ছিল না এতে। হেনা আপার প্রতি তার বিশেষ কোনো অনুভূতি দেখা না গেলেও দুঃসাহস করেনি কখনো। না আপার অনুভূতিকে কখনো অসম্মান করেছে। কিন্তু ভাইয়ার চাকরি হওয়ার পর কি যেন হয়ে গেল। দাদিমাও মারা গেল। হেনা আপা কলেজে উঠে গেল। ভাইয়েরও চাকরি হয়ে গেল। দুজন দুদিকে। সেই ফাঁকে হেনা আপা বদলে গেল চোখের পলকে। চোখের আড়াল হলেই কি মানুষ মনের আড়াল হয়ে যায় এত সহজে? কত সহজে হেনা আপা অন্য একজনকে ভালোবেসে ফেলল। এটা আদৌ কি ভালোবাসা ছিল নাকি মোহ? কত সহজে হেনা আপা সেদিন বলে দিল, ওর মতো রোবটের সাথে সংসার করতে পারবো না আমি এর চাইতে ভালো কাউকে পেয়েছি। বেটার কাউকে জীবনসঙ্গী করার রাইট আমার আছে। আমি এবার উপলব্ধি করেছি আমি এতদিন আবেগের বশে পাগলামি করেছি, কিন্তু ভেবে দেখেছি তোর ভাইয়ের সাথে সংসার করা অনেক কঠিন। একেই সে ওসিডি রোগী, দ্বিতীয়ত ওর এমন মেজাজ, তৃতীয়ত রসকসহীন একটা পাথর। জীবনেও কোনো মেয়ের সাথে সুখী হতে পারবে না। ওর মধ্যে প্রেমিক ভাবটাই নেই। আজ স্তব্ধ হয়ে গিয়েছিল। বাড়ির কেউ হেনা আপাকে বিয়ে করতে ভাইয়াকে চাপ দিয়েছে এমনও না। ভাইয়া নিজেই রাজি ছিল, কারণ তার যুক্তি ছিল এই, হেনা আপা তাকে ছোট থেকে চেনে, সেহেতু তার সাথে মানিয়ে নিতে পারবে খুব সহজে, যেটা বাইরের একটা মেয়ে কোনোদিনই পারবে না। কিন্তু হেনা আপা তার এই ভরসা বিশ্বাসের মূল্য দেয়নি, বরঞ্চ তার পাগলামি আবেগ সবকিছুকে মিথ্যে প্রমাণ করে বিয়ের সপ্তাহখানেক আগে সে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল। কিন্তু কপালে সুখ সয়নি। শ্বশুর শাশুড়ি ননদ ননাসের অত্যাচারে বেহাল দশা তার। পালিয়ে বিয়ে করে কেউ ন্যূনতম সম্মান দেয় না। স্বামীও গায়ে হাত তুলতে দুবার ভাবে না।
এখন 4 মাস হয়েছে বাপের বাড়িতে এসে উঠেছে। স্বামী একবারও খোঁজও নেয়নি। মেজ ফুফু এখন এই দুঃখে মরে যান। এটা তো পুরা রসগোল্লা। কি নাম রে ওর? শেখ তাসদিদ আইজান। ওর মা ডোডো ডাকে, এখন আমরাও ডাকি। ডোডোকে আদর করে দিল হেনা, বলল, ওর মাকে তো দেখিনি। কাজ করছে, রান্নাঘরে চলো। না থাক, এখানে এলে দেখবো। ঘরে বসে থাকবে? হ্যাঁ, এক একজন এক এক কথা বলছে, বাদ দে। আয়জা ডোডোকে আদর করতে করতে বের হয়ে এলো। আম্বিয়া বেগম তাকে চুপিসারে বললেন, তোর মেজ ফুপুর আক্কেলটা দেখেছিস? এমনিতে চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, তার উপর মেয়ে একটা এনেছে। ওই মেয়ের মুখ দেখতে ইচ্ছে করে না আমার। আহা, এসব বলো না তো। ভাবিকে সরিয়ে রাখো ফুপুর সামনে থেকে। কখন কি বলে বসে। দেখছি। তরতর করে হেঁটে রান্নাঘরে চলে গেলেন আম্বিয়া বেগম। তিথি মেহমানদারি করছে, যেন সবাই তার ঘরের মানুষ। কেউ কেউ খোঁচা মেরে তার বাপের বাড়ির কথাও জানতে চাইছে। কিছুদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেই কথাও জানতে চাইছে। আরো কত শত কথা। তিথি হাসি মুখে উত্তর দিয়ে যাচ্ছে। আম্বিয়া বেগমের গা জ্বালা করছে। বিরক্ত হয়ে নিজের বোনকে বললেন, এত কথা বলিস না তো। ওর বাচ্চাকে খাওয়ানোর সময়টুকু পাচ্ছে না সকাল থেকে। এই বউ, তুই যা, আমার নাতিটাকে খাইয়ে দিয়ে আয় আগে। আয়জার কোলে চেঁচাচ্ছিল। তিথি চায়ের কাপগুলো ধুয়ে বলল, আচ্ছা যাচ্ছি। মেজো ফুপু চা খায়নি, ঠান্ডা হয়ে গিয়েছে। ফুপুকে একটু নিমকি চা দাও। মেজো ফুফু বললেন, আরে দিতে হবে না, আমাদের তোষামতি করতে হবে না এত। বাপের বাড়িতেই তো এসেছি, নিজের করে খেয়ে নেব। আম্বিয়া বেগম মুখ বাঁকালেন আড়ালে। তিথি ডোডোকে খাওয়াচ্ছিল। আয়জা হেনাকে নিয়ে তখনই ঘরে প্রবেশ করলো। তিথি সতর্ক হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। আয়জা বলল, সমস্যা নেই, হেনা আপা এসেছো? তুমি তো নাম শুনেছ। বসুন। হেনা বসলো। তিথি তাকে আপাদমস্তক দেখে নিল। আয়জা তাকে এই মেয়ের ব্যাপারে সব বলেছেন বাংলায় থাকাকালীন। সেদিন বোকামো না করলে এই ঘর সংসার মেয়েটার হতো। জীবনটা কি অদ্ভুত। আয়জা বলল, আচ্ছা তোমরা গল্প করো, আমি আসি। আয়জা চলে যাওয়ার পর তিথি আর হেনার মধ্যে অনেক কথা হলো। হেনা ঘরটাতে চোখ বুলিয়ে বলল, পড়াশোনা কন্টিনিউ করেছেন? না, সেকেন্ড ইয়ারে ফাইনাল দেইনি, এবার দেব ভাবছি। ডোডো হাঁটা শিখলে আমার আর সমস্যা হবে না। বাচ্চা তার মায়ের চেহারা পেয়েছে, আর বাবার রং। তিথি মৃদু হাসলো। ডুডু মুখ বের করে একবার হেনাকে চাইলো। হেনা হাসতে সে আবারও মুখ লুকিয়ে নিল। তিথি বলল, হেনা চমকে উঠে বলল, না না, হয়নি, হবে আর কি। তিথি হাসলো, বলল, খেয়েছি, খিদে নেই তেমন, আসার সময় ভাত খেয়েছিলাম। দুজনের কথার মাঝখানে সোজা ঘরে ঢুকে এলো আজলান। ডোডো মুখ তুলে বাবাকে দেখে ডেকে উঠল। হেনা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আজলান হেনাকে দেখে বলল, ভালো আছিস? হেনা দ্রুত জবাব দিল, হ্যাঁ আছি। তারপর সোজা বেরিয়ে গেল সে। তিথি ডোডোকে মেঝেতে নামিয়ে দিল। সে হামাগুড়ি দিয়ে ছুটে গিয়ে বাবার পা জাপটে ধরল। আজলান চোখ নামাতেই দুহাত বাড়িয়ে দিল। আজলান কোলে তুলে নিয়ে বলল, পা ধরার অভ্যাস হলো কবে থেকে? ডোডো চোখ উল্টে তাকালো। আজলান বলল, এসব শেখালো কে? ডোডো হাত দুটো তুলে চেঁচিয়ে বলে উঠল, মা। তিথি হতভম্ব হয়ে চেয়ে রইল। মাকে ফাঁসিয়ে দিচ্ছে সে। আজলান বলল, আর করলে খবর আছে। ডোডো হাত দুটো দিয়ে তার মাথা চুল টেনে ধরল। এত শক্ত করে ধরল, ছাড়ার নাম নেই। তিথি কাছে গিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে ছাড়ল না। আজলান তাকে বিছানায় ফেলে হাত দুটো শক্ত করে ধরে ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে মাথায় হাত চেপে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ডোডো বিছানায় শুয়ে চুপ করে বাবার দিকে চেয়ে হাসতে লাগলো খিলখিলিয়ে। আজলান একটা বড়সড় রুমাল নিয়ে তার হাত দুটো বেঁধে ফেলে বলল, বেশিবার বেড়েছো তুমি। ডোডো হাত নাড়াতে না পেরে পা নাড়াতে লাগলো। আজলান তাকে ওভাবে রেখে কাবাট খুলে তার শার্ট বের করে গায়ে দিয়ে বেরিয়ে গেল তিথির দিকে চোরা চোখে চেয়ে। সে বেরিয়ে যেতেই তিথি ছুটে এসে ডোডোর গালে চুমু দিতে দিতে বলল। ডোডো খুলে দিতে হাত বাড়িয়ে দিল। তিথি গিট খুলতে যেতে আজলান ঘরে ঢুকে খ্যাক করে উঠে বলল, খবরদার বলছি। তিথি গিট খুলতেই থাকলো। আজলান চুপচাপ চেয়ে রইল কিছুক্ষণ। সত্যি সত্যি খুলছে দেখে খপ করে তার হাত ধরে ওড়না টেনে দুহাত বেঁধে ফেললো। তিথি ধস্তাধস্তি করেনি বলে শক্ত করে বাঁধতে সুবিধা হয়েছে। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। তিথি ডোডোর কাছে গিয়ে বসলো। দুহাতে মধ্যিখানে ডোডোকে নিয়ে শুয়ে পড়ে বলল, তোর জন্য আমাকেও শাস্তি পেতে হচ্ছে ডোডো।
ডুডু অসহায় মুখ করে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর আইজা এসে দেখলো মা ছেলে দুজনেই ঘুম। সে নাকি সুরে কেঁদে বলল, আমার গায়ে হলুদের দিন মা ছেলে ঘুমাচ্ছে, এখন আমি